লাইফলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর সৌমেন কুমার মাইতি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যে 10ই এপ্রিল এমন একজন মানুষের জন্মদিন যাকে ছাড়া বোধহয় আমাদের এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি কোনোদিনই সম্ভব হতো না, অর্থাৎ তিনি হলেন হ্যানিম্যান। এই হ্যানিম্যানের সম্পর্কে আজ যাবতীয় তথ্য জানাবেন, তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানাবেন কিন্তু এই বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর সৌমেন কুমার মাইতি। নমস্কার। আমরা আজকে আলোচনাটা খুবই একটা বড়সড় ব্যাপার। তো 10th এপ্রিল মাতা হ্যানিম্যানের অ্যাকচুয়ালি জন্মদিন। তো এর পিছনে অনেক কিছুই ঘটনা লুকিয়ে আছে। আমরা না সবসময় দেখি যে কোনো একটা ওষুধ দোকান বা যে কোনো একটা ওষুধ কোম্পানি অথবা কোনো চেম্বার বা ক্লিনিক, সবসময় দেখা যায় হ্যানিম্যান ক্লিনিক, হ্যানিম্যান হোমিও মেডিসিন, হ্যানিম্যান হল, এরকম ভাবে লেখা থাকে। তো এইটার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে হ্যানিম্যান, মাতা হ্যানিম্যানই হচ্ছেন এর সৃষ্টিকর্তা, অর্থাৎ হোমিওপ্যাথিক শুরুটা ওনার হাত ধরে। তো আজকে এত ডাক্তারবাবু যারা এই হোমিওপ্যাথিটা নিয়ে প্র্যাকটিস করে তাদের রুজি রোজগার করছেন, প্রচুর রোগী যে সমস্ত জায়গায় হয়তো কোনো চিকিৎসাতে কোনো ফল পাননি, শেষে এই হোমিওপ্যাথিক চিকিৎসা করে এমনই সুফল পেয়েছেন যে মৃত্যুর হাত থেকে অনেক সময় উঠে আসছে। তো তার সম্বন্ধে আমাদের অতি অবশ্যই কিছু তো জানা উচিত। উনি কে ছিলেন, কোথা থেকে এলেন, কি করে এরকম ব্যাপারটা হলো। তো এটা হয়তো দর্শক অথবা রোগীদের হয়তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নয়, তবুও ওনাদের জানা থাকলে ওনারা বুঝবেন যে সত্যি হোমিওপ্যাথিটা কতটা কার্যকরী এবং হোমিওপ্যাথিটা কেন এলো। মহাত্মা হ্যানিম্যান পুরো নামটা কিন্তু শুধু হ্যানিম্যান নয়, ওনার পুরো নামটা ছিল যে স্যামুয়েল হ্যানিম্যান। তো আরো বড় নাম, আমি পুরোটা বলছি না, তো পুরোটা যদি হয় ক্রিস্টিয়ানা ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান। তো ওনার জন্ম কিন্তু অত্যন্ত হচ্ছে গিয়ে সাধারণ বাড়িতে বলতে উনি তো জার্মানের ভদ্রলোক ছিলেন, ডাক্তারবাবু জার্মানের, এবং ওনার বাবা ছিলেন ওই পোর্সেলিন আছে না, যেগুলো ওই চিনেমাটি টাইপের জিনিস, পোর্সেলিন পেন্টার। তো ওনার বাবার নাম ছিলেন ক্রিস্টিয়ানা গটফ্রিড হ্যানিম্যান, আর মা ছিলেন জোনা খ্রিস্টিয়ানা। তো অনেকগুলি ছেলে মেয়ের মধ্যে তো এই মহাত্মা হ্যানিম্যান ছিলেন থার্ড চাইল্ড, অর্থাৎ তৃতীয় সন্তান। তো অত্যন্ত গরিবের সংসারে কিভাবে পড়াশোনা করবে, যাই হোক এরকম স্কুলে দিয়েছেন। তো স্কুলে পড়াশোনা এতই ভাবে করতেন যে যাতে ওর বাবা তাকে টাকা পয়সা জোগাড় না দিতেও পারলেও স্কুলের শিক্ষকরা অত্যন্তভাবে হেল্প করেছেন এবং পরবর্তীকালে উনি ডাক্তারি পাস করেছেন। তখন কিন্তু হোমিওপ্যাথি ব্যাপারটা ছিল না, তখন ওই আদার্স যে সিস্টেম এলোপ্যাথিক অ্যান্টিপ্যাথি প্রসেস সেইভাবেই ছিল। তো ওনার ওই ছোটবেলাটা যেটা মানে স্কুল লাইফটা অত্যন্ত মানে কি বলবো, মানে এতই বুদ্ধিমান ছিলেন যে যাতে ওনার শিক্ষকরা সব রকমই হেল্প করেছিলেন এবং লাস্ট অফ অল উনি এমডি করেছিলেন। আচ্ছা, এমডিটা করেছিলেন সেটা প্রায় 23 বছর বয়সে। তো ওনার জন্ম 10th এপ্রিল 1755, 1755 সাল। তাহলে কি দাঁড়াচ্ছে, 1755 হলে প্রায় 270 বছর, তার মানে এই 10th এপ্রিলটা 271তম জন্মদিন। তারপরে মাতা হ্যানিম্যানের জন্ম যতদিন, হোমিওপ্যাথি ততদিন নয়। তার আগে তো উনি এলোপ্যাথিক চিকিৎসাই করতেন। তো উনি এমডিটা যখন পাস করলেন সেটা হচ্ছে ইয়ারটা 1779, তখন ওনার বয়স
23 বছর, 23 প্লাস 24 ধর। তো এমডি পাস করে উনি তখন সাধারণ যেমন প্র্যাকটিস সেরকমই করছেন। এবং সব থেকে অদ্ভুত ব্যাপার, ওই এমডি করার আগে মানে যখন তার বয়স 20, তখন উনি 12টা ল্যাঙ্গুয়েজ জানতেন। এটা নট অনলি জোকস, 12টা ল্যাঙ্গুয়েজগুলো বোধহয় আমিও মনে করে বলতে পারবো না কি কি জানতেন। তা গ্রিক, ল্যাটিন, ইংলিশ, ইটালিয়ান, তারপরে স্প্যানিশ, জার্মান, এতগুলো ভাষা ভালোভাবে জানতেন। তো এগুলো জানার ফলে কিছুটা হতো খানিকটা দোভাষ, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করে কিছু রুজি রোজগার করতেন, প্লাস ডাক্তারি করতেন। তো ইন টাইম তখন লন্ডনের ডক্টর কুলেনের মেট্রিমেটিকা ছিল, অর্থাৎ তখনকার এলোপ্যাথিক সায়েন্সেই মেট্রিমেটিকেই বলা হতো, যাতে ওষুধপত্রগুলো লেখা থাকতো। ওনাকে ওই জার্মান ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করার জন্য অ্যাপয়েন্টেড করেন, যে আচ্ছা এটা একটা ট্রান্সফার করো। তো ওনার একটা টপিকস ছিল, সেটা হচ্ছে পারভিনিয়ান বার্ক, অর্থাৎ আমাদের সিঙ্কোনা গাছ, সিঙ্কোনা গাছের ছালের থেকে এর কি কি এর এফেক্টগুলো হয় সেই সব। তো এটা যখন উনি ট্রান্সফার করছেন, মানে ল্যাঙ্গুয়েজটা ট্রান্সফার করছেন, করতে করতে দেখলেন যে সিঙ্কোনা বার্কের যে এফেক্টগুলো মানুষের মধ্যে হয়, সেটা হুবহু একটা ম্যালেরিয়া হলে যা যা হয় তাই তাই লক্ষণগুলো ওর মধ্যেও দেখা যায়। তো নিজে প্রুভ করার চেষ্টা করলেন, সিঙ্কোনা বার্ক নিজে কালেকশন করে নিজে খেলেন। খেয়ে দেখলেন ওনার ম্যালেরিয়াতে যা যা লক্ষণগুলো, যেমন জ্বর, কাঁপুনি, সমস্ত লক্ষণগুলো দেখলেন এবং সেগুলো উনি নোট করলেন। যে অদ্ভুত ব্যাপার, ম্যালেরিয়াই হয়ে গেল, মানে আমার সিঙ্কোনা খেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সিঙ্কোনা থেকে যদি প্রোডাক্টিভ মেডিসিন যদি খুব মিনিমাম ডোজে যদি ওটা ওই যখন ম্যালেরিয়া হবে তখন যদি খাওয়া যায়, তার কোনো এফেক্ট হয়নি। দেখা যাচ্ছে খুব স্মুথলি ম্যালেরিয়া রিলিফ হচ্ছে। তাহলে দেখা গেল কি, উনি এটাই আবিষ্কার করলেন, যে কোনো সাবস্টেন্স কোনো হিউম্যান বিংসের উপর যদি সে কিছু লক্ষণ দেখা দেয়, সেই লক্ষণগুলি কোনো রোগের লক্ষণ হলে সেই সাবস্টেন্সটা অত্যন্ত মিনিমাম ডোজে খাওয়ালে সমস্যা সেরে যাচ্ছে। তার মানে কি হলো, একবারে সেম মানে সিমিলিবাস কিউরেন্টার, জার্মান ল্যাঙ্গুয়েজ, মানে সিমিলিয়ার যদি সিমটম এবং ওই সাবস্টেন্স ম্যাচ করে, তাহলে কিউরেন্টার কিওর হয়ে যায়। এটাই মোদ্দা কথা, এটাই মানে হ্যানিম্যানের আবিষ্কার। যেমন আর্কিমিডিস প্রিন্সিপাল যেমন আবিষ্কার হয়েছিল, হ্যানিম্যানের এটাই মোদ্দা কথা। এখান থেকেই হোমিওপ্যাথিক শুরু। অর্থাৎ যখন এমডি পাস করেন তখন ওনার বয়স বললাম 24 বছর, 27 বছর বয়স তখন কত, সেই ইয়ারটা হবে 1782। হ্যাঁ, 1782-তে 27 বছর বয়সে উনি বিয়ে থা করেছেন। তো উনি যাকে বিয়ে থা করলেন, তো মানে কলিং নেমটা হচ্ছে এলিসা। তো ওনার যে মানে স্ত্রী, তার পুরো নামটাও ওই মহাত্মা হ্যানিম্যানের মতো বিরাট বড় নাম, এটা আমার পক্ষে মনে রাখা খুব কষ্টকর। তো ওনার নাম ছিল জোনা লিওয়ার্ডাইন হেনরিটে কুচলার, এত বড় নাম। যাই হোক, এইভাবে তো বিয়েটা হলো। তখন হচ্ছে, তখনও হোমিওপ্যাথি কিন্তু আবিষ্কার হয়নি। ওই যখন কুলেনের ওইটা যখন ডিসক্রিপশন উনি লিখলেন, তখন থেকে মাথায় খেললো যে এইটা নিয়ে ভাবতে লাগবে। তো এইভাবে ভাবতে ভাবতে ওনার যখন এজ অফ 41, 1796, 1796 সাল, 41 বছর বয়স, তখনই হচ্ছে হোমিওপ্যাথিক আবিষ্কার। তখন তো বেশি ওষুধ নেই, ওই গোটা 40-42 মেডিসিন উনি নিজের উপর প্রুভ করে করে যা লিখে গেছেন।
তখন একটা বই এখনো পাওয়া যায় বাজারে, ম্যাথমেটিকা পিউরা, আচ্ছা মানে ওনার নিজস্ব রাইটিং, যা যা সিমটম তৈরি হয়েছিল আচ্ছা আচ্ছা সে সমস্ত পড়ে আমরা উদ্ধার করতে পারবো না, কারণ এত বেশি লিখে গেছেন, ওতে আমরা সেই প্র্যাকটিসে আমাদের কাজে লাগবে না। তো এইভাবে যাই হোক না কেন হোমিওপ্যাথিটা আবিষ্কার সেইভাবে হলো, এবং ওইভাবে প্রায় 47 বছর লাইফ ভালোই কাটলো ওনার। ওনার ফ্যামিলি আছে, প্লাস ওই হোমিওপ্যাথিক ব্যাপারটা নিয়ে আরম্ভ করেছেন। একটা সমস্যা দেখা দিয়েছিল, সমস্যা তখন দেখা দিয়েছিল যত অ্যান্টিপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট বা আদার্স প্যাথি বা এলোপ্যাথিক সিস্টেম সবাইকে খুব দুষতে শুরু করলো, যেটা কি আরম্ভ করেছো, এত আমাদের ভালো একটা জিনিসকে তুমি নষ্ট করছো, এই সমস্ত একটা সিঙ্গেল মেডিসিন দিয়ে এত সব রুগী মারা যাবে, করছো কি? সত্যি বলতে কিন্তু প্র্যাকটিস তখন খুব ভালো দাঁড় করাতেও পারেন। তখন উনি জার্মানি ছিলেন, এবং সেটা হচ্ছে আমি বললাম তোমার কত সালটা বললাম আমি তোমাকে, সেটা হচ্ছে 1796 থেকে ওনাকে ভীষণ টাফ জার্নি করতে হয়, প্রচুর ওই সমস্ত ডাক্তারবাবুরা সব পিছনে লেগেছেন যে এরকম ভাবে করা যাবে না, রোগীদেরকেও বলছে তোমরা মরতে যাচ্ছ, যেও না, এইভাবে চলছে। তো এইগুলোর পরে ওনার আস্তে আস্তে করে উনি করলেন কি, যে এইটা সম্বন্ধে আমাকে সাবজেক্ট সম্বন্ধে লিখতে লাগবে। প্রথম লিখলেন অর্গানন অফ মেডিসিন, অর্থাৎ ফিলোসফি, অর্থাৎ কি প্রসেস হবে, মানে চিকিৎসাটা করতে গেলে রুগীকে কিরকম কি কি জিনিস দেখতে হবে, তার কি কি নিতে হবে, এই সমস্ত গুলো অর্গাননে লিখলেন। এইটা লেখা হলো, সেটা হচ্ছে তোমার 1810 সাল। 1810 সাল মানে তখন ওনার বয়স প্রায় 55। আচ্ছা 1810 সালে অর্গানন লিখলেন। 1811-তে মেট্রেমেডিকা, যেগুলোতে মেডিসিনগুলো যে প্রুফ করে লিখলেন যে এই সিমটম এই ওষুধটার উপর আছে, তাহলে কোনো একটা অসুখে যদি এই লক্ষণগুলো হয় তাহলে ওটা দেওয়া যাবে। সুতরাং সেই ওষুধগুলোর নাম, যেমন অ্যাকোনাইট, রাস্টাক্স, ভেরোনিয়া, তার লক্ষণগুলো সম্বন্ধে সমস্ত নোট করলেন। এটা হচ্ছে মেট্রেমেডিকা। তারপরে তো আমি বলেছি যে ওই যে আগে বলছিলাম না, বারবার চিকিৎসা করে সারানো যাচ্ছে না, তো ওটা করতে গিয়ে দেখলেন যে না, সত্যি তো এরকম করতে গিয়ে আবার সারাতে পারছি না। তখন সেটা 1828 সাল, তখন ওনার এজ প্রায় অ্যাবাউট 73। তখন উনি লিখলেন ক্রনিক ডিজিজ, ওই যে যেগুলো আমি আগে বললাম। তাহলে এই 1821 থেকে 1835 সাল পর্যন্ত উনি কিন্তু ওই জার্মানি কোয়েথেনে প্র্যাকটিস করছিলেন। কোয়েথেন জায়গাটার নাম। তখন মোটামুটি তখন তো ডাক্তার বেশি সংখ্যক নয়, ওয়ার্ল্ড ওয়াইড হোমিওপ্যাথিক ব্যাপারটা তখন জান, এবং অনেক ডিসেবল তৈরি হলো, অনেক শিষ্যতা তৈরি হলো। তো 73 আস্তে আস্তে ওনার বয়সটা এলো তখন 80, যখন 80 বছর বয়স, মানে 1835। আর উনি যাকে বিয়ে করেছিলেন ওনার থেকে 9 বছরের ছোট। তো যাই হোক, তো খুব ব্যাড লাগেলি 80 বছর বয়স যখন 1835 ওনার স্ত্রী মারা গেল। আচ্ছা, তখন ওনার ছেলে মেয়ে 13 জন। তখনকার সময় 13 জন। তো প্র্যাকটিস করেন। তা এই সময় মানে 1830 সাল, সরি 1830 সালে ভুল বললাম, 1830 সালে যখন মানে ওনার স্ত্রী মারা গেলেন, এরপরে কোথায় থাকবেন, কি করবেন, ওনার মেয়েদের কাছেই থাকতেন, এবং প্র্যাকটিস চলছিল, এবং পুরো দমে প্র্যাকটিস। অনেক দূর দূর থেকে সব আসতো, ফ্রান্স থেকেও এসেছিল। এই সময় একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হচ্ছে যখন ওনার 80 বছর বয়স, সেটা 1835, উনি একটি পেশেন্টের প্রায় ওনার থেকে প্রায় জুনিয়র হবে প্রায় 45 ইয়ার্স, 45 বছরের ছোট, মানে 35 ইয়ার্স তার এজ। এরকম একটি মহিলা ফ্রান্সের, ওর কাছে স্কিনের জন্য ট্রিটমেন্টের জন্য গেলেন। আচ্ছা, তো স্কিনের ট্রিটমেন্ট করেছিলেন, কিন্তু ওই মহিলা খুবই চালাক চতুর ছিলেন। তো
তো ওই এজ অফ 80 উনি আবার আমাকে সেকেন্ড ম্যারেজ করলেন 80 বছর বয়সে। বাপরে। তো এ যাকে বিয়ে করলেন তো এর নাম ছিল মেলানি, ফ্রান্সের লেডি মেলানি। তো বিয়েটা করেই ওই ফ্রান্সের লেডি চালাচিত্র চলেন হ্যানিম্যানকে নিয়ে ফ্রান্সে চলে গেলেন। প্রচুর অ্যাসেট ছিল মেলানির। তো ওইখানে যাওয়ার পর বিশাল প্র্যাকটিস, সেই সময়ই ওনার নেম ফেম মানি সব প্রচুর, মানে এই লাস্ট মানে উনি মারা গেলেন 1843 2 জুলাই, 88 বছর বয়সে। এই লাস্ট 8 বছর দারুণভাবে প্র্যাকটিস করতে শুরু করলেন এবং সেই প্র্যাকটিস ওয়ার্ল্ড ওয়াইড জানলো। তখন থেকেই হ্যানিম্যান নাম। এবং সব থেকে দুঃখজনক ব্যাপার ছিল ওনার অনেক রাইটিং মেলানির কাছে রয়ে গেছিল। আচ্ছা। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে 50 মিলিসিমেল পটেন্সি আমরা এখন ইউজ করি। যে একটা ফাইলে একটা মাত্র দানা ওষুধ দিয়ে ওষুধটা প্রতিদিন হাতে 10-12 স্ট্রোক করে ওর 1 চামচ 1 গ্লাস জলে গুলিয়ে তার থেকে 2 চামচ খেলে উপকার পাওয়া যায়। মানে এই যেন কথা হচ্ছে কিরকম সমুদ্রের জলে 1 ফোঁটা ফেলে দিলে কি হলো, এক্সিলেন্ট রেজাল্ট। আমি যদিও এই প্র্যাকটিসটাই করি। তো ওই হ্যানিম্যান মারা যাওয়ার পর যা কিছু পেপারস ছিল সেগুলো সব বই আকারে বেরিয়েছিল, সব স্টুডেন্টরা হাতে পেল। তখন 30-200 শক্তির ওষুধ যেমন বাজারে পাওয়া যায় সেগুলো। এরপরে প্রায় 100 ইয়ার্স আফটার অনেক কষ্টে মেলানির কাছ থেকে ওই পাণ্ডুলিপিটা জোগাড় করা গেছে। তখন 100 বছর প্র্যাকটিস হয়ে গেছে। মানে আমি যেটা বলছি, ওনার যদি 271তম জন্মদিন হয়, 41 বছর বয়সে যদি তার হোমিওপ্যাথি আবিষ্কার হয়, আজ হোমিওপ্যাথি হলো প্রায় 230 ইয়ার্স পুরনো, 230 বছর। তার 100 বছর ওভার হয়ে গেল। তারপরে 130 বছর আগে এইটা জানা গেল যে ওই 50 মিলিসিমেল পোটেন্সিটা হ্যানিম্যানের লেটেস্ট আবিষ্কার ছিল। কি একটা মানুষের ধারণা, হোমিওপ্যাথিক ওষুধ খেলে প্রাথমিকভাবে বেড়ে যায়, বেড়ে কমে, সেটা কিন্তু ছিল ওই 30-200 শক্তির ওষুধ এখন যে মার্কেটে পাওয়া যায় সেগুলো এক্সাক্ট ম্যাচিং না করলে বেড়ে কমে। বাট ওই 50 মিলিসিমেল পোটেন্সি ওষুধগুলো কিন্তু একই, ওই যে মাত্রাটার কথা বলছি 30 বা 200, ওই ওষুধগুলো ইউজ করলে দেখা যায় একবারে বাড়ন্তটা দেখা যায় না। এবং সব থেকে মজার কথা সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ 2 দাগ খেয়ে 1 মাস ওয়েট করতে হয়, এটাই বলে। কিন্তু 50 মিলিসিমেল পোটেন্সি রোজই খাওয়া যায়, খেতে খেতেই রোগী রিলিফ পায়। এটা হচ্ছে লেটেস্ট, এটাই হচ্ছে হ্যানিম্যানের লেটেস্ট আবিষ্কার। এবং এই আবিষ্কারটা মেলানার কাছে রয়ে গেছে, মেলানির কাছে রয়ে গেছে। তো টোটাল ফ্যাক্টে যা দাঁড়াচ্ছে, হ্যানিম্যান এলোপ্যাথিক ফিজিশিয়ান ছিলেন। তার ট্রান্সফর্মটা অ্যাকচুয়ালি মানুষের ভালো করার জন্য, যে এত প্রচুর পরিমাণে ওষুধ না খেয়ে সামান্য একটা ওষুধে তার সমস্ত লক্ষণ ভালো করা। আর নেক্সট থিং হচ্ছে যে সমস্ত সাইড এফেক্টগুলো তৈরি হয়, সেই সাইড এফেক্টগুলো কিছুই পাওয়া যায় না। আর ওষুধ এত মিনিমাম পরিমাণ ওষুধ দিলে একটা রোগী সারে, যেটাতে ওষুধের প্রয়োজনীয়তা অনেক কম হয়। আজকে একটা ওষুধ যদি দেখা যায় যে দাম 50 টাকা, ধরলাম একটা ট্যাবলেট বা একটা কিছুর দাম 50 টাকা, এই 50 টাকার ওষুধ হলে হোমিওপ্যাথিতে 100টা রোগীর চিকিৎসা করা যায়, বা 1000 টাকা, মানে 100 মানে 1 ফোঁটা দিয়ে সে ব্যবহার করছে। যেটুকুই মানে পান সেটা হচ্ছে ডাক্তারবাবুরাই পান। তার কারণ হোমিওপ্যাথিতে এক সময় ছিল ডাক্তারবাবু কোনো ফিস হয় না, ওষুধ যেটা দেবেন সেটা নিতে হবে। এটা কখনো কি হতে পারে? সেটা হয় না, কারণ এটা মোস্ট ক্রিটিক্যাল অ্যান্ড মাইক্রো সায়েন্স। কারণ অত লক্ষণ শুনে তাকে একটা ওষুধ বের করা মোস্ট টাফ ব্যাপার, অনেক টাইম সাপেক্ষ ব্যাপার। কিন্তু পেশেন্টদের কাছে রোগীদের একটা ধারণা হোমিওপ্যাথিক মানে 2-1টা কথা শুনলে একটা যে কোনো একটা ওষুধ দিয়ে দিলেই সেরে যাবে, সারে না এই কারণে। তার জন্য হ্যানিম্যানের আবিষ্কার একটা সাংঘাতিক ব্যাপার, কিন্তু এই আবিষ্কারটাকে টোটালি ফ্যারিস হয়নি।
তার পিছনে অনেক কিছু অনেক কিছু কারণ রয়েছে। কারণ ব্যবসায়িক দিক দিয়ে এই ওষুধগুলো বিক্রি করে বড় বড় কোনো কিছু ইন্ডাস্ট্রি চলবে না, কারণ ওই সামান্যতম ওষুধ দিয়ে যদি শত শত রোগী ভালো থাকে তাহলে আর কিসের দরকার। সুতরাং মানুষের বাঁচার জন্য ইনকামেরও দরকার, যার জন্য এই সায়েন্সটাকে যতটা সেইখানেই দাঁড়িয়ে আছে, খুব একটা বেশি বাড়তে পারেনি। কিন্তু যারা চিকিৎসা হন বা যে সমস্ত চিকিৎসকরা সঠিক চিকিৎসা করেন, মানে সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করেন, তারা আজও টিকে আছেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে একটা ফাইলের মধ্যে 5 রকমের ওষুধ মিশিয়ে দিয়ে একটা পেটেন্ট ওষুধ তৈরি করে সেটা বাজারে বিক্রি করা হচ্ছে, এবং সেই জন্য কোনো সঠিক হোমিওপ্যাথিক যে চিকিৎসা পদ্ধতি, যে একটি রোগীর কাছে সমস্ত লক্ষণ নিয়ে একটি মাত্র ওষুধ নির্বাচন, এটা আর করা হচ্ছে না। যা শোনা হচ্ছে ও আচ্ছা আপনার জ্বর হচ্ছে, তাহলে জ্বরের একটা পেটেন্ট, এভাবে অসুখ সারছে না, তাতে হোমিওপ্যাথিক দুর্নাম বরং বেড়ে যাচ্ছে, বরং সুনামের থেকে দুর্নাম বেড়ে যাচ্ছে। যার জন্য সঠিক চিকিৎসক, সঠিক ঔষধ এবং সঠিক হ্যানিম্যানিয়ান পদ্ধতি মেনটেন করে যদি রোগীরা চিকিৎসা পান, তাহলে এর মতো আরামদায়ক চিকিৎসা কিছু হবে না। বাহ, আজকে আমরা বেশ সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং এই বিষয়টা আমাদের সকলের কাছেই অজানা। আর সত্যি কথা বলতে হোমিওপ্যাথিক চিকিৎসা এই পদ্ধতি জানতে গেলে অতি অবশ্যই তার যে জনক, তার কথা কিন্তু আমাদেরকে জানতেই হবে। সেটা তো অতি অবশ্যই, কারণ আমরা কখনো নেতাজি সুভাষচন্দ্র বা বিবেকানন্দ এগুলো আমরা পড়ি কেন? আমরা কি বিবেকানন্দ বা নেতাজি সুভাষ হয়ে যাব? তাদের আদর্শটা আমরা তাহলে এই আদর্শটা আজকে দর্শক বা পেশেন্টদের দরকার নেই, এটা দরকার ডাক্তারবাবুদের। কিন্তু দর্শক সাধারণ যদি বোঝেন এটা, তাহলে ওনারা বুঝবেন আমরা কোন সঠিক চিকিৎসকের কাছে পৌঁছেছি কিনা। তার জন্যই এটা বল, আমরা সঠিক চিকিৎসা পাচ্ছি কিনা, এটার জন্যই দরকার এটা। একদমই তাই। এছাড়া হ্যানিম্যানের আরো একটা বড় জিনিস, সেটা হচ্ছে যে কোনো ওষুধ সেটা হচ্ছে নেচার থেকে আসে, প্রকৃতি থেকে, কোনো চট করে কোনো কেমিক্যালের উপর যাচ্ছে না। যেমন অ্যানিম্যাল কিংডম, প্ল্যান্ট কিংডম, মিনারেল কিংডম, এছাড়া নোসোটস এবং সার্কোটস। এই কথাগুলোর মানে কি? প্রথম হচ্ছে যে ভেজিটেবল কিংডম, আমরা যেগুলো বলে না সাইনোটন ট্যাকটাইলন একটা ওষুধ, কিন্তু এটা দুর্বা, সবাই রোজ দুর্বা তুলছে, ওইটা থেকে ওষুধ তৈরি হয়, এবং ওইটা আর এখনো দেখা যায় কোথাও কেটে গেলে খেলতে খেলতে সেটা দোলে লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে দিলে রক্তটা বন্ধ হয়। সাইনোটন ট্যাকটাইলন যে ওষুধটা, সেই ওষুধটা দিয়ে হিউজ ব্লিডিং হলে সেই ওষুধটা ব্যবহার হয়। আচ্ছা, বাসক পাতা, বাসক পাতাটা আমাদের মানে নিজস্ব নাম আলাদা আছে, জাস্টিসিয়া আদাটোটা, কিন্তু ওই বাসকটাই জাস্টিসিয়া আদাটোটা, কফ কাশি হলে জাস্টিসিয়া আদাটোটা দিয়ে ভালো থাকছে। সুতরাং এই যে নেচার, মানে মানুষের যখন সৃষ্টি হয়েছে, নেচারও তার সৃষ্টি করেছে তার রেমিশন। বিড়াল, কুকুর এরা তো ওষুধ জানে না, কিন্তু দেখবি যখন কোনো শরীর খারাপ হয় ওরা কিন্তু নিজে কিছু একটা জঙ্গলে কিছু খেয়ে নিচ্ছে, ওদের নেচার শিখিয়েছে। সুতরাং এই নেচারোপ্যাথিটা, অর্থাৎ নেচারোপ্যাথি ইজ দ্য হোমিওপ্যাথি, যার জন্য এটার উপর যথেষ্ট ভালোভাবে ডিপেন্ড করা উচিত। না আজ এক কথা কাল আর এক কথাতে যেতে পারবে না, কারণ বলবেন না নেচার তো এটা দিয়েছে, যে ও আজকে এই ওষুধটা খাওয়া হয়ে গেছে, ভুলে গেছে এই কেমিক্যাল ওষুধটা, এটা কিন্তু অমুক জায়গায় চায়নার আবিষ্কার, এটা খেয়ে ক্ষতি হয়ে গেছে, তোমাদের ইঞ্জেকশনটা দিয়ে ভুলে গেছে, এটা তো হচ্ছে না। যা ভুল করেছি নেচার থেকে ভুল করেছি, বিষ তো খাচ্ছি না। কুচিলা সিড বাজারে দেখবে এরকম গোল গোল চাকা চাকা পয়সার মতো দেখতে, মানে এতে যে কোনো দশকর্মা ভান্ডারে পাওয়া যায় কুচিলা। এই কুচিলা থেকেই তৈরি হয় নাক্স, অত্যন্ত বিষাক্ত। কুচিলা খেয়ে গেলে মানুষ মারা যাবে। সেই কুচিলার এক্সট্রাক্ট থেকে নাক্স হয়। পেট খারাপ বা কোনো পেটের গন্ডগোল হলে এই সমস্ত ব্যাপারে নাক্স দেওয়া হয়, তাদের নেচার থেকে আছে। আমরা দেখি মৌমাছি একটা কামড়ালে অসহ্য যন্ত্রণা, কিন্তু মৌমাছির একটা সায়েন্টিফিক নাম আছে, এপিস মেলিফিকা। আমাদের বাজারে ওষুধ পাওয়া যায় এপিস। তোমার যদি কোথাও পোকা কামড়ে দেয় বা কোথাও প্রচন্ড অসুবিধা হচ্ছে, ফুলে গেছে, তোমার অ্যালার্জি বেরিয়ে গেছে, এপিস খেলে সেটা রেমিশন হয়। মার্কেটে পাওয়া যায় এপিস,
নেচারে এরকম অনেক অনেক ওষুধ আছে। আর্সেনিক অ্যামালগাম আমি আগের দিন বলেছিলাম, যে জল খেয়ে আর্সেনিক উঠছে, আর্সেনিক পয়জন হয়ে যাচ্ছে, হাতে পায়ে ঘায়ের মতো হয়ে যাচ্ছে, সেই সিমটমগুলোই আর্সেনিক খাওয়ালেও দেখা দেয়। তাই আর্সেনিক খেলে সেই সিমটমগুলো রিমিশন হয়। সুতরাং আমি ঠিক হোমিওপ্যাথিকে আইসোপ্যাথিতে ফেলতে চাইছি না, এটা কথাটা খানিকটা আইসোপ্যাথি হয়ে যাচ্ছে। হোমিওপ্যাথি মোস্ট সিমিলিয়ার, সবসময় যে একই হতে হবে তা নাও হতে পারে। এই নোসোড সার্কোটসের কথাই ধরো না, ধরো ক্যান্সার হয়েছে, তো ক্যান্সার তার মায়ের হয়েছে বা বাবার হয়েছে, পরের জেনারেশন ভয় পাচ্ছে আমার তো ক্যান্সার হতে পারে, এরকম বাবা মায়ের হয়েছে, সেই সার্কোট নোসোড ও খেলে কিন্তু অনেকটা প্রিভেনশন হবে। আমি আবিষ্কার হয়েছে বলছি না যে ক্যান্সার হবে না, এমন শিওর না, অনেকটা তার প্রিভেনশন হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই হোমিওপ্যাথির একটা দারুণ আবিষ্কার। আমি একটা দুটো কথা বলছি, কিন্তু এতে অনেক আছে, অনেক। আমি আমার লাইফে একটি পেশেন্টকে দেখেছি, হাঁটতে পারে না, পায়ের গোড়ালিতে ব্যথা, প্রচুর ভীষণ গোড়ালি ব্যথা। আমাকে বলেছে হাড় বেড়েছে, ডাক্তারবাবু বলেছেন যে ওটা চিকিৎসা করাতে হবে, এবং আমি অনেকদিন ওষুধপত্র খেয়েছি, আমি অপারেশন করাবো। ভদ্রলোককে আমি জিজ্ঞেস করেছি আপনি কি করেন, বলছে আমি ড্রাইভিং করি। আবার প্রশ্ন হচ্ছে ড্রাইভিং করেন, কি ড্রাইভিং করেন? বলছে আমি বড় ট্যাঙ্কার চালাই। ট্যাঙ্কার বলতে পেট্রোল ডিজেল লোড। আচ্ছা আচ্ছা, আপনারা তো ট্যাঙ্কার নিয়ে ওই হলদিয়া ঢোকেন, তো ওখানে পেট্রোল ডিজেল যে লোড হয় সেই সময় আপনারা দেখেন কিভাবে? বলে হ্যাঁ, আমরা তো নামলে সেই ফ্লোর একবারে তেলে চপচপ করে থাকে, আপনার পায়ে লাগে? বলে হ্যাঁ লাগে। আমি ওই জন্য চপ্পল পরি, আমার গাড়ির মধ্যে চটের একটা পাপোসের মতো হচ্ছে, পা মুছে বসতে হয়। এই কাজ কতদিন করছে? না, এই কাজ আমি বেশি দিন নয়, আমি ট্যাঙ্কারটা তৈরি করেছি, নিজস্ব ট্যাঙ্কার, ড্রাইভার কিন্তু নিজে ট্যাঙ্কার। তো বলছে আমার বেশি দিন হয়নি, বছর চারেক ট্যাঙ্কারটা করেছি, তার আগে আমার এমনি লরি ছিল। পায়ের ব্যথা? না, পায়ের ব্যথা তেমনি বছর চারেক। ক্লু কোথায় এলো? ক্লু এলো এই পেট্রোলিয়াম প্রোডাক্টে পায়া দিয়ে দিয়ে তার ওই ব্যথাটা রাইজ করেছে। আমি বলছি না পেট্রোলের জন্য হাড় বেড়ে গেছে, তা নয়। মেডিসিন আমার মাথায় প্লে করলো, আচ্ছা ও তো জবে থেকে পেট্রোলিয়ামের গেছে, আমাদের ওষুধই আছে পেট্রোলিয়াম। আচ্ছা পেট্রোলিয়াম মেডিসিনটা আমি পোটেন্সি খাইয়ে দেখি। পোটেন্সি খাওয়ানোর পর, মানে পেট্রোলিয়ামের ডোজ তৈরি করে খাওয়ানোর পর উনি বোধহয় 15 days পরে আবার যেমন শিডিউল দেখাতে আসতে এসে বলছেন আমার ডাক্তারবাবু 90% নেই আর সেই সমস্যা। তাহলে আমি এখানে কি ক্লু বলবো? আমার যদি মানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এই সব কিছু দিয়ে রিলেশন টানি, আমি পরিষ্কারভাবে এখনো এক্সপ্লেন করতে পারবো না যে হাউ টু কিওর ইট। এমন কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে কি আনএক্সপ্লেনেবল, কিন্তু তার থেকেই সমস্যাগুলো তৈরি হয়। শব্দ মানুষ আবিষ্কার করতে পারেন, এগুলো হয়। বেশ, সুতরাং অনেক কিছু জানলাম আজকে, এবং আরও একটা যেই বিষয় নিয়ে আপনাদেরকে বারবার বলি যে ডাক্তারবাবু মাঝে মাঝে অনেক ওষুধেরই নাম বলেন। এবার হয়তো আপনারা মনে করছেন যে বাড়িতে আপনারও পায়ের গোড়ালিটা ব্যথা করছে, হুট করে এই ডাক্তারবাবু যে ওষুধের নামটা বললো সেটা আপনারা কিনে নিয়ে খেয়ে ফেললেন, এই ভুলটা কিন্তু না না না, এটা আমি যেহেতু ওটা তার কাছে কেস টেকিং করে জাজ করেছি, আমি বললাম এটা কথা প্রসঙ্গে কথাটা উল্লেখ করলাম যে এই যে হ্যানিম্যানের আবিষ্কার, এই যে বিভিন্ন রকম সাদৃশ্য মধ্যে চিকিৎসা, তো এইগুলো তো একটা সাদৃশ্য যে এইটার প্রসঙ্গে কথা বললাম। একদমই তাই। তো সুতরাং বারবার ধরে বলবো আপনাদের যে চিকিৎসাবিদ রয়েছেন তার কাছে তো অবশ্যই যাবেন, এবং যদি মনে হয় যে আমাদের যিনি ডাক্তারবাবু আসছেন তার কাছে আসবেন, তার জন্য আমাদের স্ক্রলে কিন্তু নাম্বার যাচ্ছে, এবং সেই সঙ্গে ডাক্তারবাবুর মুখ থেকে শুনে নেব উনি কোথায় কোথায় চেম্বার করছেন। আমি তো এর আগের দিনও বলেছি, তো যাই হোক সেটা আবার একবার বলে দিচ্ছি। আমি তমলুকে স্টিমার ঘাটের খুব কাছাকাছি এই বুদ্ধ পার্কের দিকে যেতে গেলে একটা স্ট্যাচু পড়ে, হিউম্যান সাইন্স স্ট্যাচু, ওখানে আমি প্রতিদিন বিকেল বেলায় 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত থাকি। এছাড়া আমি তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, তমলুক টাউনের সিএমএইচ অফিসের কাছাকাছি, ওখানে আমি 4 দিন থাকি, সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র সকালবেলায়, সেটা হচ্ছে 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। এছাড়া রাধামণি মিদ্যা হোমিও হল, ওখানে 3 দিন, বুধবার শনিবার সকাল 10টা থেকে 1টা, এবং মঙ্গলবার দিন বিকেলবেলা 4টে থেকে 6টা।
বাহ, সুতরাং আপনারা নিশ্চয়ই নোট ডাউন করেই রেখেছেন। আর সবসময় আমার এই ফোন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করেই আসাটা ভালো, কারণ তাই। সবসময় অ্যাপয়েন্টমেন্ট করাটা এই জন্যই উচিত। আমার একটা পেশেন্ট দেখতে অনেক সময় লাগে, কোনো কারণে একজন খুব ব্যস্ত মানুষ এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকাটা ঠিক হবে না। অ্যাপয়েন্টমেন্ট করলে টাইম পাওয়া যাবে, সেই সময় আমি দেখে নেব। একদম, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। দেখতে দেখতে আমরা একেবারেই প্রায় সময়ের শেষে চলে এসেছি, এবং আপনাদের কাছে যেতে যেতে একটাই অনুরোধ করব, আপনাদের মনে যা যা প্রশ্ন আসছে আপনারা অতি অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।